আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় দীর্ঘমেয়াদী পতন। ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইয়েমেনের। শুল্ক ছাড়াই বাণিজ্যের প্রস্তাব দিয়েছে ভারত। ট্রাম্প। ভেসে গেল পাঞ্জাবের ২৩ জেলা, নিহত বেড়ে অন্তত ৩৭। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। গাজা দখলের পরিকল্পনা। নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করে জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষুব্ধরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তার বাড়ির সামনে। বুধবার ৩ সেপ্টেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিক্ষোভের সময় পুলিশের সাথে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেই সাথে নেসেট ভবনের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকেই। কিছুক্ষণের জন্য রেল লাইন অবরোধ করে রাখে অন্য একটি দল। এই সময় তাদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ। টেনে হিচড়ে সরিয়ে দেয় অবরোধকারীদের। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজা দখলের পরিকল্পনায় ঝুঁকির মুখে পড়বে হামাসের হাতে জিম্মি বন্দীদের জীবন। চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু, এমন অভিযোগও করেন বিক্ষোভকারীরা। উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা সিটি দখল অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে দেশটিতে। বর্তমানে গাজায় হামাসের কাছে ৪৮ ইসরায়েলি জিম্মি রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে ২০ জন বেঁচে আছে বলে ধারণা করা হয়। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় দীর্ঘমেয়াদী পতন। ভারতে নরেন্দ্র মোদী সরকার টানা এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায়। অযোধ্যার রাম মন্দির থেকে কাশী বিশ্বনাথ করিডোর, অসংখ্য বড় প্রকল্পকে সামনে রেখে বিজেপি জনগণের মন জিতে এসেছে। কিন্তু সর্বশেষ মুড অব দ্য নেশন সমীক্ষা বলছে জনমতের হাওয়া বদলাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা আগের মতো আর উঁচুতে নেই, বরং ধীরে ধীরে কমছে। ২০২১ সালে যেখানে তার সমর্থন ছিল ৭০%, ২০২৫-এ এসে তা দাঁড়িয়েছে ৫৮%। এটাই বিশ্লেষকদের ভাষায় দীর্ঘমেয়াদী পতনের ইঙ্গিত। শুধু তাই নয়, ফেব্রুয়ারি থেকে অগস্টের মধ্যে মাত্র ৬ মাসে এনডিএ সরকারের প্রতি সন্তুষ্টির হার কমেছে ১০%। এটা ক্ষমতাসীনদের জন্য বড় সতর্কবার্তা। গণতন্ত্র নিয়ে মানুষের উদ্বেগও বেড়েছে। গত বছর ৪২% মানুষ মনে করতেন গণতন্ত্র বিপদের মুখে। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৮%। মাত্র ৩৯% বলছেন কোনো হুমকি নেই। এর বাইরে ৪৬% মনে করেন কেন্দ্রীয় সংস্থা ব্যবহার হচ্ছে রাজনৈতিক স্বার্থে। ৪৩%-এর মতে রাজ্যপালরা বিরোধী রাজ্যের রাজনৈতিক এজেন্ডায় কাজ করছেন। আর সাম্প্রদায়িক সম্প্রীতিতে আস্থার হার ৩ বছরে ৫৫% থেকে নেমে ৩৮%-এ ঠেকেছে। এই সংখ্যাগুলো স্পষ্ট করে দিচ্ছে সমাজে এক ধরনের অস্বস্তি কাজ করছে। দুর্নীতি নিয়েও মোদী সরকারের রেকর্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে। ৪৭% মনে করছেন দুর্নীতি দমনে বিজেপি ব্যর্থ। আর এর বিপরীতে কংগ্রেসকে ৬৬% প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখতে শুরু করেছে। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে। ৫০% মানুষ তার কাজকে ইতিবাচক বলেছেন, ২৮% একে অসাধারণ মনে করেছেন। এত বড় সমর্থন রাহুলের রাজনৈতিক ভবিষ্যতের জন্য উল্লেখযোগ্য। অর্থনীতির প্রশ্নে মোদী সরকারের প্রতি আস্থা দ্রুত কমছে। একসময় মোদী বনাম মনমোহন সিংয়ের মধ্যে ব্যবধান ছিল অনেক, কিন্তু এবার ব্যবধান প্রায় নেই। ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইয়েমেনের। ইসরায়েলের নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর খোদ ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলোতে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। আল জাজিরা বলছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত করেছে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি অধিকৃত অঞ্চলের বাইরের একটি এলাকায় গিয়ে পড়েছিল। যদিও ইয়েমেনি সেনাবাহিনী এখনও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি।
নেই। এর আগে বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপত্র ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করেছে। তিনি বলেন, হামলায় একটি ফিলিস্তিন 2 ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। শুল্ক ছাড়াই বাণিজ্যের প্রস্তাব দিয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শুল্ক আরোপের পর ভারত এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শুল্ক ছাড়াই বাণিজ্য করার প্রস্তাব দিয়েছে। খবর এনডিটিভির। স্থানীয় সময় মঙ্গলবার 2 সেপ্টেম্বর দ্য স্কট জেনিংস রেডিও শোতে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন যারা শুল্ক দিয়ে আমাদের হত্যা করে, ভারত শুল্ক দিয়ে আমাদের হত্যা করে, ব্রাজিলও আমাদের হত্যা করে। ট্রাম্প দাবি করেন, তিনিই একমাত্র ব্যক্তি যিনি শুল্ক সম্পর্কে পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে ভালো জানেন। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ভারতের উপর কর আরোপের পরই নয়াদিল্লি শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে। ভেসে গেল পাঞ্জাবের 23 জেলা, নিহত বেগে অন্তত 37। ভারতের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় রাজ্য জুড়ে এক ভয়ঙ্কর দুর্যোগ দেখা দিয়েছে, যা গত 4 দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যা বলে মনে করা হচ্ছে। 1988 সালের পর থেকে এত বড় ক্ষয়ক্ষতির নজির পাওয়া যায়নি। এখন পর্যন্ত অন্তত 37 জনের মৃত্যু হয়েছে এবং পরিস্থিতি আরও শোচনীয় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের 30টি জেলা পানিতে তলিয়ে গেছে, প্রায় 3.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত এবং 1,500-এরও বেশি গ্রাম পানির নিচে চলে গেছে। হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং অনেকেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। কোথাও কোথাও 8 থেকে 10 ফুট পর্যন্ত পানি জমে যাওয়ায় মানুষকে নৌকা দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। গুরুদাসপুর, পাঠানকোট, তরণ, ফিরোজপুর ও অমৃতসর জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলি জমির বিরাট অংশ নষ্ট হয়ে গেছে। সরকারের হিসাব অনুযায়ী অন্তত 1.48 হেক্টর জমির ফলন সম্পূর্ণ ধ্বংস। অব্যাহত বৃষ্টিতে আরও বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভাগবত মান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দেশবাসীর কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যেই বিনোদন জগতের অনেক তারকা পাশে দাঁড়িয়েছেন। গায়ক দিলজিৎ দোসাঞ্জ গুরদাসপুর ও অমৃতসরের অন্তত 10টি গ্রাম দত্তক নিয়েছেন এবং ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছেন। এদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখেও দুর্যোগ তৈরি হয়েছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে জানিয়েছে, উত্তর পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান, দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তর পশ্চিম ও পূর্ব মধ্যপ্রদেশ এবং ওড়িশাতেও তীব্র বৃষ্টির ঝুঁকি রয়ে গেছে। পাঞ্জাবে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সরকার সব স্কুল ও কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে এবং সেনা ও দুর্যোগ মোকাবিলা বাহিনীকে কাজে নামানো হয়েছে। মানুষের দুর্দশা লাঘবে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালালেও এখনও প্রকৃতির নির্মম আঘাত থেকে মুক্তি মিলছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।